নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। চন্দ্রাবতী অগ্নিসিংকে ওর পরিকল্পনা বোঝালো। তারপর ও নগরের অন্য দিকে চলে গেল। অনেকক্ষণ পরে চন্দ্রাবতী যখন রানীমহলে ফিরল, তখন রাতের অর্ধেকের বেশি প্রহর কেটে গেছে। কিন্নর সোনাল ওর ঘরে ওর জন্য অপেক্ষা করছিল। হায় হায় মহারানীমা! চন্দ্রাবতীকে দেখেই নিজের জায়গা থেকে উঠতে উঠতে বলল, এত দেরি কেন হলো আপনার? আমার তো প্রাণই বেরিয়ে গেছিল প্রায়। চন্দ্রাবতী হেসে বলল, হ্যাঁ, দেরি তো হয়েছে, কিন্তু সফল হয়ে ফিরেছি। তার মানে এটা কোনো প্রকোপ নয়, ষড়যন্ত্র? সোনাল উৎসাহিত হয়ে বলে উঠল, কে সে? কোথাও রাজমাতা আর সূর্য প্রতাপ মিলে মহারাজের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তো রচনা করেনি? চন্দ্রাবতী ওর ছদ্মবেশ পরিবর্তন করতে করতে বলল, এখন আমি কিচ্ছু বলতে পারবো না সোনাল। এর পিছনে যারই হাত থাকুক না কেন, তার খবর কাল পর্যন্ত আমি পেয়েই যাব। এখন তুমি বলো তো, উর্বশীর কি খবর? উর্বশীর কথা তুলতেই সোনাল উদাস হয়ে গেল। আমি আর কি বলবো মহারানীমা, বেচারি উর্বশীর জীবন তো ওই দুষ্টরা ধ্বংস করে দিয়েছে। দেখবেন ওই ভুতুড়ে মহলে থাকতে থাকতে ও একদিন সত্যি সত্যি না পাগল হয়ে যায়। ও ওই অন্ধকারে শুধু চুপচাপ বসেই থাকে। কেঁদে কেঁদে ওর চোখের জলও এখন শুকিয়ে গেছে মহারানীমা। অনেক কষ্টে আমার হাত থেকে 2-4 গ্রাস খেয়েছে মাত্র, আর শুধু আপনার কথাই জিজ্ঞাসা করছিল। তারপর এমন ভাবে চুপ করে গেল যেন কিছু কথা বলতেই পারে না ও। সোনাল ভাবতে ভাবতে চুপ করে গেল। চন্দ্রাবতী এইসব কথা শুনে ভিতরে ভিতরে ছটফট করে উঠল। ওর চোখ জলে ভিজে গেল। তুমি চিন্তা করো না সোনাল, ওর কাঁধে হাত রেখে চন্দ্রাবতী বলল, আমি দ্রুত ওকে ওই নরক থেকে বার করে আনবো। কাল যাব আমি ওর সাথে দেখা করতে। তুমি গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। সোনাল চুপচাপ সেখান থেকে উঠে চলে গেল। চন্দ্রাবতীও বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু থেকে থেকেই উর্বশীর নিষ্পাপ সুন্দর মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছিল। পরদিন সকালে রাজমহলের মুখ্য ফটকের বাইরে লোকের ভিড় জড়ো হচ্ছিল। সবার মুখ রাগে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সবার হাতে জ্বলন্ত মশাল ছিল। দেখতে দেখতে এই ভিড় পুরো রাজমহল ঘিরে ফেলতে শুরু করে দিল। বীরেন্দ্র প্রতাপের দেহরক্ষী সুমন্ত গত রাত থেকেই রাজমহলের সুরক্ষা বাড়িয়ে দিয়ে সৈন্যের দল নিয়ে পাহারায় ছিল। কিন্তু ও যেই ভিড় বাড়তে দেখল, তখন ও নিজেও প্রচন্ড ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপের কাছে পৌঁছল। মহারাজ, ও ভয়ার্ত স্বরে বলে উঠল, নগরবাসীরা সবাই মহলের প্রধান ফটকের সামনে উপস্থিত হয়েছে। ওদের উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না মহারাজ। তাড়াতাড়ি কিছু করুন, না হলে ওরা রাজমহল পুড়িয়ে ছাই করে দেবে। প্রতিরোধ করার জন্য আমাদের দ্রুত বেশ কিছু সৈন্যের ব্যবস্থা করতে হবে মহারাজ। সুমন্তের ঘাবড়ে যাওয়া কণ্ঠস্বরে বীরেন্দ্র প্রতাপও চিন্তিত হয়ে পড়ল। কিন্তু সেনাবাহিনী তো শিবিরে আছে সুমন্ত।
ও বিড়বিড় করে বলল, আর শিবির এখান থেকে অনেক দূরে। রাজমাতা তখনই হন্তদন্ত হয়ে ওর ঘরে ঢুকল। কোথায় কোথায় তোমার মহারানী চন্দ্রাবতী? রাজমাতা বললেন, তুমি ওকে একদিনের সময় দিয়েছিলে, সময় শেষ হয়ে গেছে, আর ওর কোনো খবর নেই। প্রজারা রাগে পাগল হচ্ছে, মনে হচ্ছে ওরা আমাদের প্রাণ নিয়েই ছাড়বে। বীরেন্দ্র প্রতাপ কিছু বুঝতে পারছিল না, বরঞ্চ ও এটা ভেবে নিজের উপর চটে গেল যে চন্দ্রাবতীর উপর ভরসা করে ও মস্ত বড় ভুল করে ফেলেছে। ও রাগে সুমন্তর উপরও চোটপাট করতে লাগলো। যাও, আর চন্দ্রাবতীকে এক্ষুনি ডেকে আনো। সুমন্ত হড়বড় করে সেখান থেকে দৌড় লাগাতে গেল, তো গার্গী ওকে থামিয়ে দিয়ে বললেন, আর এর কোনো প্রয়োজন নেই বড় কুমার। আমি তো আগেই জানতাম ও কিছু করতে পারবে না, সেই জন্যই আমি আগেই অনুষ্ঠানের প্রস্তুতি করে ফেলেছি। এখন তুমি আমার সঙ্গে বাইরে চলো, আর প্রজাদের বিনম্রভাবে বোঝাও ওরা যেমন চায় সেরকমই হবে। বীরেন্দ্র প্রতাপের কাছে আর কোনো উপায়ই ছিল না, তাই ও চুপচাপ গার্গীর সঙ্গে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ যেই মহলের একটা উঁচু বারান্দায় এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ভিড় থেকে আওয়াজ উঠল। লোক জ্বলন্ত মশাল দুলিয়ে বীরেন্দ্র প্রতাপের বিরোধিতা করতে লাগলো। আমরা অনেক সহ্য করেছি মহারাজ, এখন আমাদের ন্যায় বিচার চাই, না হলে আমরা পুরো রাজমহল পুড়িয়ে ছাই করে দেব। যে শয়তানের ছায়ার জন্য এই প্রকোপ এসেছে, সেই ছায়াটাকে আমাদের হাতে তুলে দিন। বীরেন্দ্র প্রতাপ নিজের দুটো হাত উপরে তুলে চিৎকার করল, শান্ত হন, শান্ত হন আপনারা। দেখুন, যেমন চাইবেন আপনারা, আমি তেমনই করতে রাজি আছি। আপনাদের যদি মনে হয় এটা কোনো খারাপ শক্তির প্রকোপ, তাহলে আমি তার নিরাময় করতেও রাজি আছি। ওর কথা শেষ হওয়ার আগেই ভিড় নিস্তব্ধ হয়ে গেল। মুখ্য দরজায় দাঁড়িয়ে থাকা লোকেরা এদিক ওদিক সরে গেল, যেন কাউকে এগিয়ে আসার জন্য রাস্তা করে দিচ্ছে। বীরেন্দ্র প্রতাপ দেখল সামনে থেকে ওই তান্ত্রিক এগিয়ে আসছে। ওই সময় ওর চোখ আকাশে কিছু খুঁজছিল, আর ও পাগলের মতো বিড়বিড় করে যাচ্ছিল। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রাজমাতা সুমন্তকে ইশারা করল যে মহলের দরজা খুলে দাও। দ্রুত দারোয়ান মুখ্য দরজা খুলে দিল। তান্ত্রিক মহলের ভিতরে ঢুকলো আর নিজের বড় বড় চোখ এদিক ওদিক ঘোরাতে লাগলো। ভিড়ে থাকা লোকজনও ওর পিছন পিছন মহলে ঢুকে পড়ল। সবাই ওখানেই দাঁড়াও। হঠাৎ তান্ত্রিক ভিড়ের দিকে তাকিয়ে চিৎকার করলো, ওই ছায়া, ওই ছায়া এখানেই আছে, আমার একদম কাছে। সুযোগ পেলেই তোমাদের সবাইকে গ্রাস করে নেবে ও। জনতার ভিড় ভয়ে পিছনের দিকে চলে গেল। তান্ত্রিক মহলের পুরো প্রাঙ্গণ জুড়ে ঘুরে ঘুরে ভালো করে দেখতে থাকলো। বীরেন্দ্র প্রতাপ কোনোভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিজেকে সামলাতে লাগলো। ওর মনে হচ্ছিল ওই তান্ত্রিককে এখানে সবার সামনে শুলে চড়িয়ে দেয়। ওই যে, হঠাৎ করে তান্ত্রিক উচ্চস্বরে চিৎকার করলো, ওই দেখো, ওখানে দাঁড়িয়ে আছে, ওই বারান্দায় রাজার ছদ্মবেশে। তান্ত্রিক বীরেন্দ্র প্রতাপের দিকে আঙুল তুলে বলল,
যা দেখে ভিড়ে উপস্থিত সকলে হতবাক হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপও হাঁ হয়ে গেল। কতটা মূর্খ তোমরা সবাই! ওই তান্ত্রিক ভিড়ের দিকে তাকিয়ে বলল, এই শয়তানকে চিনতে পারোনি তোমরা? বরঞ্চ উল্টে একেই রাজগদিতে বসিয়ে রেখেছ। আরে এর জন্যই তো এত বিপর্যয় হচ্ছে। আর যতদিন এ রাজ সিংহাসনে বসে থাকবে, ততদিন এই প্রকোপ তোমাদের পিছু ছাড়বে না। এই মানুষের ছদ্মবেশে এটা একটা পিশাচ। দ্রুত একে সিংহাসনচ্যুত করো আর রাজ্য থেকে বার করে দাও। হা 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 হা। তান্ত্রিকের কথা শুনে বীরেন্দ্র প্রতাপের রাগ সপ্তমে চড়ে গেল। তখনই ওর নজর নিচে প্রজাদের ভিড়ের উপর পড়ল, যারা ওকে সন্দেহের চোখে দেখছিল। ও ভয় পাচ্ছিল কোথাও এই ভিড় সত্যি সত্যি ওর বিরুদ্ধে বিদ্রোহ না ঘোষণা করে দেয়। এটা আমার বিরুদ্ধে খুব ভাবনা চিন্তা করে তৈরি করা ষড়যন্ত্র। ও ধীরে ধীরে বিড়বিড় করে বলল, এর মানে চন্দ্রাবতী একদম ঠিকই বলছিল। তারপর ও পাশে থাকা গার্গীকে বলল, দেখলেন মা, দেখলেন আপনি? এই লোকগুলো এই তান্ত্রিকের কথায় আমাকে রাজ সিংহাসনচ্যুত করতে চাইছে। এখনো বলবেন যে আমাকে প্রজাদের ইচ্ছার সামনে মাথা নত করতে হবে? গার্গী চুপ করে গেল। ও কিছু বলতে চাইল, তখনই ওই তান্ত্রিক চিৎকার করল, হা হা হা, তোমরা দেখছোটাকে? ধরো ধরো এই পাপিষ্ঠকে আর হাত পা বেঁধে দাও। হা 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 হা। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই ওখানে ওর থেকেও তীব্র গর্জন শোনা গেল, খবরদার! যদি কেউ মহারাজের দিকে সামান্যতম এগোনোর সাহস পর্যন্ত দেখিয়েছ। সবাই চমকে সেই গর্জিত কণ্ঠস্বরের দিকে তাকালো। দেখলো সামনে একটা গলির মধ্যে থেকে মহারানী চন্দ্রাবতী আসছে। ওর সঙ্গে অগ্নিসিংহ ছিল। তান্ত্রিক রাগে ওর দিকে তাকালো আর দ্রুত সামনের দিকে এগোতে এগোতে বলল, কে রে তুই, মূর্খ মেয়ে? আমার কাজে বাধা দিচ্ছিস? হে হে হে, নে এক্ষুনি তোকে ভস্য করে দিচ্ছি। হা 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 হা। একথা বলে ও দু হাত উপরে তুলল, কিন্তু তার আগেই চন্দ্রাবতী স্ফূর্তির সঙ্গে ওর দুটো হাত হাওয়ায় দুলিয়ে বন্ধ হাতের মুঠো তান্ত্রিকের দিকে খুলে দিল। তখনই ওখানে খুব জোরে শব্দের সঙ্গে আগুন জ্বলে উঠল। তান্ত্রিক হড়বড় করে পিছনে সরে গেল। চন্দ্রাবতী আবার হাত দোলালো, তো আগুন নিভে গেল আর ঘন ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ল। তান্ত্রিক অবাক হয়ে চন্দ্রাবতীকে দেখতে থাকলো। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রজারা সবাই হতভম্ব হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে থাকা বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে দেখতে থাকলো, কিন্তু গার্গীর মুখ রাগে লাল হয়ে গেল। চন্দ্রাবতী ওই তান্ত্রিকের কাছে গেল আর ধীরে হেসে বলল, যদি বলো তো জল রক্তবর্ণ করে দেখাই। তান্ত্রিকের অবস্থা তো এখন কাটলেও রক্ত বেরোবে না, এমনই অবস্থা। ওর মাথা দিয়ে ঘাম ঝরতে লাগলো। চন্দ্রাবতী ভিড়ের দিকে তাকিয়ে বলল, বিক্রমগড়ের বাসিন্দারা, যে তান্ত্রিকের উপর আপনারা ভরসা করেছেন, এখন দেখলেন তো সে ভণ্ড। যা কিছু এতক্ষণ আপনারা দেখলেন ওগুলো কোনো চমৎকার নয়, বরঞ্চ গন্ধক, পটাশ আর কিছু রাসায়নিক দ্রব্যের মিশ্রণে তৈরি একটা ক্রিয়া। ঠিক সেই রকমই যেরকম ঝড় বৃষ্টি কোনো প্রকোপ নয়, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু তার সুযোগ নিয়ে আমাদের কোনো শত্রু এই ভণ্ডতান্ত্রিকের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে। ডাকাতি, আগুন লাগানো আর হত্যা, এই সবই ওই ষড়যন্ত্রেরই এক একটা অংশ। চন্দ্রাবতীর এই কথায় ভিড়ে প্রজাদের মধ্যে প্রভাব পড়ল।
ওদের নজর তান্ত্রিকের উপর পড়ল। তান্ত্রিকের মুখের রং উড়ে গেল। তখনই চন্দ্রবতী অগ্নিসিংকে ইশারা করলো। তখন ও ভিড়ের সামনে একটা বৃদ্ধ লোককে এনে দাঁড় করালো। সে পুরো কাঁপছিল। চন্দ্রবতী উঁচু গলায় বলল, এই লোকটার উপর কোনো এক খারাপ শক্তির ছায়া আছে, সেই জন্য এ এত খারাপ ভাবে কাঁপছে। এখন আপনারা এই তান্ত্রিককে বলুন যেন এই বৃদ্ধ লোকটাকে এই খারাপ ছায়ার হাত থেকে এক্ষুনি মুক্ত করে। এ কথা শুনে ভিড়ে আবার নানা কথা শোনা গেল। কিন্তু এবারে ওরা চন্দ্রাবতীর পক্ষ নিয়ে তান্ত্রিককে ওই বুড়ো মানুষটাকে ঠিক করতে বলছিল। তান্ত্রিক ভয়ে ভয়ে এগিয়ে এলো আর একটা তাবিজ বার করে কিছু বিড়বিড় করতে লাগলো। কিছুক্ষণ পরে ওই তাবিজটা বৃদ্ধ লোকটার গলায় বাঁধার চেষ্টা করলো। তখন ওই বৃদ্ধ লোকটা আগের চেয়ে আরো জোরে জোরে কাঁপতে লাগলো। চন্দ্রাবতী হা হা করে হেসে উঠল। দেখলেন আপনারা, এই তান্ত্রিক একটা বৃদ্ধ লোককে সাধারণ একটা শয়তানি ছায়া থেকে মুক্ত করতে পারছে না, তাহলে ও পুরো প্রজাদের কিভাবে মুক্ত করবে? দেখুন আপনারা। একথা বলে চন্দ্রাবতী হাতে একটা ওষুধ ঘষে নিয়ে বৃদ্ধের কপালে লাগিয়ে দিল। দেখতে দেখতে বৃদ্ধের কম্পন থেমে গেল। মহারানী চন্দ্রাবতীর জয়! মহারানী চন্দ্রাবতীর জয়! অগ্নিসিং হঠাৎ চিৎকার করলো। ভিড়ে থাকা প্রজারাও চন্দ্রাবতীর জয়ধ্বনি করতে লাগলো। চন্দ্রাবতী সবাইকে শান্ত করে উঁচু গলায় বলল, আমার জয়ধ্বনি করবেন না, বরঞ্চ নিজেদের চোখ খুলুন আপনারা। এই বৃদ্ধ অসুস্থ ছিল, আমি চিকিৎসা শাস্ত্রের সাহায্যে ওকে চিকিৎসা করেছি মাত্র। এভাবেই আমাদের রাজ্যে আসা সমস্ত সংকটের মোকাবিলা করব আমরা। আমি নিজেই ষড়যন্ত্রের তল্লাশি করব, আর যেই এ ষড়যন্ত্র করেছে তাকে সামনে এনেই ছাড়ব। চন্দ্রবতীর চোখ উপরে বারান্দায় দাঁড়িয়ে থাকা গার্গীর দিকে উঠে গেল। তখনই ভিড়ের মধ্যে থেকে শব্দ এলো, ধরো ধরো ওই ভণ্ডতান্ত্রিককে, আরে মেরে ফেলে একে, এই ধূর্ত আমাদের সাথে প্রতারণা করেছে। এসব দেখে তান্ত্রিক ওখান থেকে পালাতে গেল, কিন্তু সুমন্ত ওকে চেপে ধরল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তান্ত্রিক পাগলের মতো ব্যবহার করতে লাগলো। না হলে তোর মাথা ধর থেকে আলাদা হয়ে যাবে, আকাশ থেকে অগ্নি বৃষ্টি হবে, এই পুরো রাজমহল পুড়ে ছাই হয়ে যাবে। হা হা হা। চন্দ্রবতী সুমন্তকে বলল, সুমন্ত, একে এক্ষুনি নিয়ে গিয়ে কালকুঠুরিতে বন্ধ করে দাও, না হলে ভিড় ওকে মেরে ফেলবে। সুমন্ত তান্ত্রিককে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে গেল। তখনই বারান্দায় দাঁড়িয়ে থাকা বীরেন্দ্র প্রতাপের নজর চন্দ্রাবতীর দিকে পড়ল। ও একটু হাসলো। চন্দ্রাবতীর ঠোঁটেও একটা হাসি দেখা গেল, কিন্তু তা দেখে দূরে দাঁড়িয়ে থাকা মোহিনীর চোখ ঈর্ষার আগুনে জ্বলে উঠল। বজ্রকেতুর মুখও রাগে লাল হয়ে গেল। কিছুক্ষণ পর ভিড় কমতে শুরু করলো। চন্দ্রাবতীও নিজের ঘরে এসে উর্বশীর সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তুতি শুরু করলো। বাহ মহারানী মা, বাহ! আনন্দিত হয়ে সোনাল বলতে বলতে ঘরে ঢুকলো। আজ তো আপনি সত্যি সত্যি চমৎকার করে দিলেন। মহারাজ তো আপনার প্রতি এত খুশি দেখাচ্ছিলেন যে আজ আপনি ওনার কাছ থেকে যা ইচ্ছা চেয়ে নিতে পারেন। উনি খুশি খুশি আপনার সব ইচ্ছা পূরণ করে দেবেন। চন্দ্রবতী হেসে বলল, ঠিক আছে, আগে উর্বশীর সঙ্গে দেখা করে আসি, তারপর যাব মহারাজের সঙ্গে দেখা করতে। এখনো তো ওই ভণ্ডতান্ত্রিকের মুখ থেকে সত্যি কথা বার করতে হবে। তখনই সোনাল কিছু ভেবে নিয়ে বলল, মহারানী মা, আমি তো বলবো খুব ভালো সুযোগ। আপনি মহারাজের কাছ থেকে উর্বশী রানীমার মুক্তি চেয়ে নিন না কেন? ওনাকে একান্ত মহল থেকে আজকেই মুক্ত করিয়ে দিন। সোনালের এই কথায় চন্দ্রবতীও চমকে উঠল। সত্যি কি বীরেন্দ্র প্রতাপ আজকে চন্দ্রবতীর কথায় উর্বশীকে মুক্ত করে দিতে পারে?
যমুনা দৌড়ে এসে ওর ঘরে ঢুকলো আর হাঁপাতে হাঁপাতে বলল, মহারানী মা, মহারানী মা, খুব খারাপ খবর। ওই ওই উর্বশী মহারানী মা, ওই উর্বশী, ওর মৃত্যু হয়ে গেছে। যমুনার কথা শুনে চন্দ্রাবতীর সঙ্গে সোনালের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তো উর্বশীর মৃত্যুর খবর কি সত্যি ছিল? যদি হ্যাঁ হয়, তাহলে কিভাবেই বা হলো এই মৃত্যু? তান্ত্রিক কার কথা শুনে বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে প্রজাদের উস্কাচ্ছিল? এখন কি করতে চলেছে চন্দ্রাবতী? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।